বীজ সিলেকশন করা, হ্যাঁ 10 লিটার পানির মধ্যে 1 কেজি লবণ দিতে হবে, 1 কেজি বীজামৃত উপাদানটা দিয়ে একটু মেখে নিব, নিয়ে আমরা ওই চটের বস্তা ঢেকে দেব। কৃষি হাজার বছর ধরে চলে আসতেছে। এর মধ্যে যেমন বলছে না যে আমার ভুট্টা ঘাস ছিল, ঘাসের পরে আমি যখন ভুট্টা করছি তখন আমার ভুট্টা সমস্যা হয়েছে। এটা কিন্তু একটা কৃষির একটা কৌশল কীরকম, আপনার এক জাতীয় ফসল যখন কন্টিনিউ করা হয়, এক ধরনের নিউট্রেন, মাটিতে নিউট্রেন থাকে, এক ধরনের নিউট্রেন আপটেক করে, এই নিউট্রেন যখন আপটেক করে পরবর্তীতে ওই ধরনের যখন ফসল থাকে তখন ওইটা হ্যাম্পার হয়। এছাড়া আবার কি হয়, পোকামাকড়, ধরেন যে ঘাস ভুট্টা এক জাতীয় ফসল, হ্যাঁ, তো ওই যে পোকামাকড় ধানের পর যে ধান বা ওই জাতীয় ওই ফ্যামিলির যদি ফসল করেন, ওর যে পোকামাকড় ছত্রাকের যে বিষয়গুলো থাকে তো মাটিতে থেকে যায়, যখন আবার যায় আবার তার লাইফ সাইকেল তো আবার কন্টিনিউ করে। এই জন্য কী বলে যে আপনার ফসল চেঞ্জ করতে হয়, হ্যাঁ চেঞ্জ করতে হয় কীরকম, যে ফসলের ধরন অনুযায়ী আপনি হয়তো আপনার জমির কন্ডিশন অনুযায়ী কখনও যদি মনে হয় যে এই ফসলটা আপনি 1 বছর করলেন, বা জাত চেঞ্জ করা, এগুলো কিন্তু কৌশল। এখানে রাসায়নিক বা আপনার হলো যে অর্গানিক এই বিষয়গুলো না, বিষয় হলো যে আপনার চাষের মূল জায়গাটাতে যাওয়া। আমি প্রথমে শুরু করতেছি মাটি দিয়ে। আমাদের ফসল সব জায়গায় হয়, মাটি ছাড়াও হয়। হাইড্রোফোনিক বলে না যে পানির মধ্যে বিভিন্ন এলিমেন্ট দিয়ে দেয়। মাটির যদি আমরা সহজ ভাষায় বলি, মাটি জীবন্ত জিনিস। কেউ যদি বলে যে মাটি যে জীবন নাই, মাটিতে প্রচুর জীবন আছে। জীবন মানেই মাটিতে যে বিভিন্ন পদার্থ যেটা তৈরি হয় এর মধ্যে জীবন, তো মানে অনুজীব মানে জীবন, যেটা ছোট, যেটা চোখে দেখা যায় না, যেটা শ্বাস প্রশ্বাস নেয়, তার জীবনযাপন করে, হ্যাঁ খাদ্য খায়, সেটাকে বলে অনুজীব। আমরা চোখে দেখি না, কিন্তু এটা মাটিতে থাকে। ইট যখন তৈরি করে, আপনারা দেখবেন যে আমরা ইট তৈরি করি না, ইটটাকে প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় করে, বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করে না, করার পর ওটা তো মাটি নাকি, জাস্ট টেম্পারেচার দিছে, তাহলে ওইটা কি আমরা কি মাটি বলবো? ইট বলি। কেন বলি ইট? ওইটাতে জীবন্ত নাই, আপনার যে জীবগুলো থাকবে সেটা মারা যাবে। তো মাটির মধ্যে যে অণুজীব থাকবে, সেই অণুজীব যদি ডাইরেক্ট সানলাইট মানে সূর্যের আলো যদি 35 ডিগ্রি সেন্টিগ্রেড উপরে তাপমাত্রা পড়ে, তাই অণুজীবটা মারা যাবে। আমি বুঝাতে পারছি? হ্যাঁ, তাহলে কি করতে হবে এই অণুজীব। এবং আপনি যে প্রথমে বলি যে আপনার রাসায়নিক আপনি অনেকে যদি মনে করে যে না আমার তো সহজ হিসাব, বাজার থেকে সার আনবো দিব শেষ, এত আমি করতে যাব কেন, আপনি দিলেও আপনাকে আসতেই হবে। ওই যে বললাম না, মাটির সংজ্ঞায় হচ্ছে কি জীবন্ত। মাটির সংজ্ঞা হচ্ছে জীবন্ত রাখতে হবে আপনাকে, এবং জীবন্ত না রাখলে আপনার যে রাসায়নিক সার দিবেন সেটা কাজ করবে না। আপনি যে ধরনের সারগুলো ব্যবহার করেন, এই সারটা তখনই কাজ করবে যখন মাটিতে ময়েশ্চার ঠিকমতো থাকবে, হ্যাঁ আর্দ্রতা ঠিকমতো থাকবে, তারপরে তখনই কাজ করবে সেখানে যখন সে ধরনের অণুজীব থাকবে। আপনারা যখন ধরেন যে পটাশ সার দেন, লালটা দেন না, হ্যাঁ লালটাকে ডাইরেক্ট দেওয়ার পর মাটি কিন্তু এটা নেয় না, ওইটাকে কনভার্ট করতে লাগে প্রায় 1 মাসের মতো সময়, হ্যাঁ তো সেটা কনভার্ট কে করবে? এটা জীবন্ত থাকতে হবে, অণুজীব থাকতে হবে, কনভার্ট করবে না। আমরা যে রাসায়নিক সারটা ব্যবহার করতেছি দেখবেন আপনারা মাটিতে দেওয়ার পরে এই সারের যে কণাটা সেটা স্পষ্ট মাটির মধ্যে রঙের মতো থাকে না? তার মানে কি ওইটা মাটি নেওয়ার মতো ক্যাপাসিটি নাই, মাটির যে ওটা কনভার্ট করে ক্যাপাসিটি নাই। তাহলে কি রাসায়নিক করলে আমি যে বের হওয়ার উপায় নেই, আপনাকে আসতেই হবে। তা এরপরে যে পোকামাকড়গুলো বলে, কিছু পোকা দেখবেন যে ক্ষতিকারক, যেটা হলো কি এই ধরেন যে উই পোকা চেনেন আমরা, উই পোকা ক্ষতিকারক, সেটা কিন্তু ক্ষতি করবে না যখনই মাটির মধ্যে বিভিন্ন জীবন্ত ওই যে জৈব পদার্থ থাকবে, সে জৈব পদার্থ খাবে, তার যখন খাবারের অভাব হবে তখন অটোমেটিক সে কী করবে, খাবার যখন মাটিতে থাকবে না, সে তখন অ্যাটাক করবে কোথায়? ফসলে। তার মানে মাটির কন্ডিশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেভাবে যাই, যে পদ্ধতিতে যাই সেটা গুরুত্বপূর্ণ। এবং তাহলে মাটির ক্ষেত্রে ফসল যখন আমরা নির্বাচন করব, সেটা মাটিকে ধরন রেখে, বিবেচনা রেখে ওই ফসলটা করতে হবে, হ্যাঁ নইলে কি হবে, সব মাটিতে সব ধরনের হবে না। খেয়াল করি প্রকৃতির যে সিস্টেম, আমরা আবার বলি, আমরা যেখানে যেভাবে চাষ করি, আপনার এই সিস্টেমের বাইরে যাওয়ার উপায় নেই। কেউ যদি রাসায়নিক সার বলে যে আমি রাসায়নিক সার দিব, সূর্যের আলো লাগবে না আমার, পারবে বলতে? কখনোই পারবে না। আমি রাসায়নিক সার দিব, আমি বাতাস লাগবে না, পারবে? প্রকৃতির যে উৎসগুলা, এটা লাগবেই। এর মধ্যে একটা হলো যে মাটি একটা প্রকৃতির উৎস, মাটির মধ্যে অণুজীব একটা উৎস। আমরা যদি আমরা দেখি কিভাবে প্রকৃতি আসলে প্রকৃতি কার জন্য কোনটা ঠিক রাখছে। আমরা
এটা হোয়াইট বোর্ড। তো আমরা যদি এটা একটা চিন্তা করি, হ্যাঁ, এটা উঁচু নিচু থাকে না আমাদের, আমরা তো পাওয়ার টিলার দিয়ে সমান করে দেই। প্রকৃতির যে সিস্টেম, যে যেখানে নিচু জায়গা সেখানে থাকবে পানি, সেখানে কি থাকবে, পানি থাকবে। যেটা উঁচু জায়গা সেটাতে থাকবে ফসল বা গাছ। কিন্তু প্রকৃতির সিস্টেম, এই প্রকৃতির সিস্টেম ব্যাহত করার কারো অধিকার নাই। যখন অধিকার ব্যাহত হবে তখনই আমাদের কি হবে, মূল জায়গায় খাদ্যের সমস্যা হবে। হ্যাঁ, তাহলে আমাদের প্রকৃতির যে সিস্টেম, যে টপোগ্রাফি যেটা আমাদের থাকবে, যেখানে উঁচু জায়গা সেখানে থাকবে গাছ বা ফসল থাকবে, আর যে নিচু জায়গা সেখানে থাকবে পানি। এটা হলো সিস্টেম। আচ্ছা, এখন যদি আমাদের এই ধরনের উঁচু নিচু জায়গা থাকে যেখানে পানিও জমে না, উঁচু থাকে, এখন আমরা গাছ থাকলো, সাইডে গাছ থাকলো, আর এখানে গাছ থাকলো, কোন জায়গায় গাছ ভালো হবে, উঁচু জায়গা থাকবে। ঠিক আছে, অনেকে মনে করবে যে এই নিচু জায়গায় হয়তো গাছ ভালো থাকবে, মনে হয় না? অনেক সময় দেখবেন যে আমরা গাছ যখন করি, গাছের সাইড দিয়ে এমনভাবে সার্কেল করে দিই যে পানি যেন বাইরে হতে পারে না, এরকম করি না? যখন আমাদের একটা আম গাছ লাগাইলাম, এই সাইডে এমনভাবে করে দেই, হ্যাঁ, রিং করে দেই যে ওর ভিতরে যেন পানি যায়, বাইরে যেন যেতে পারে না। তাহলে এটা একটা খারাপ সিস্টেম। হ্যাঁ, তার মানে আমরা মাটি, আচ্ছা মাটিতে গেলাম। এখন এই মাটির বৈশিষ্ট্য কী হবে ধরে রাখতে হবে, এর জন্য কিছু কিছু বিষয় চলে আসে। তো আমরা জানলাম যে অনুজীব থাকে, দেশি কেঁচো থাকে, হলো চুই পোকা, বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে, এছাড়া ইঁদুর থাকে না? এগুলো সবগুলো আপনাকে মাটিকে ডেভেলপ করে। এর মধ্যে দেশি কেঁচো একটা বড় একটা বিষয়, সেটা আমি আসতেছি। আমাদের টোটাল মাটিকে খাদ্য যোগায় চারটা উপায়ের মধ্যে একটা হলো খাদ্যচক্র। তার জমিতে কে জানি বললো যে আমার জমিতে হচ্ছে না। আপনার যখন নেপিয়ার ঘাস আপনি করতেছেন, ভুট্টা করতেছেন, হ্যাঁ, ভুট্টাও নিচ্ছেন, নিয়ে তারপর ভুট্টার যে শরীরটা সেটাও আপনি নিয়ে জ্বালানি দিচ্ছেন। তার মানে নাকি এখানে একটা সংকট হচ্ছে, সেটাই বলতেছে খাদ্যচক্র। যে কোনো কিছু একটা পৃথিবীতে হলো চক্র চলে। চক্র মানে কি, একটার পর একটা আছে রূপান্তর হয় জাস্ট। আপনি যদি চিন্তা করেন যে পানির কথা চিন্তা করেন, পানি তরল অবস্থায় থাকলো নর্মাল টেম্পারেচারে, এটাতে যখন হিট দেন কি হয়, বাষ্প হয়। এরপরে যখন আবার টেম্পারেচার লো হয় তখন বরফে হয়। এটা কিন্তু রূপান্তর হয়, এটা একটা সাইকেল। ঠিক সেরকম প্রথম একটা চক্র হলো খাদ্যচক্র। প্রথম কি, খাদ্যচক্র অর্থ কি, ওই যে বললাম না ভুট্টার গাছের মধ্যে শুধু মানে কি ভুট্টাই আছে, গাছটাই আছে, ওর মধ্যে আছে আপনি যেটা বলেন, আপনার যে ইউরিয়া দেই বা নাইট্রোজেন দেই, পটাশ দেই, যা দেই সব কিছু ওর বডিতে আছে। ওই গাছটা যখন আমি সরে নিয়ে যাচ্ছি, তার মানে কি ওইটা সংকট হয়ে যাচ্ছে না? এটা কিন্তু সাইকেল। যে জায়গায় যে জমির উর্বরতা খুব খারাপ সেখানে আগাছা হবে বেশি, যে জায়গায় জমি অনুর্বর সেখানে আগাছা হবে বেশি। কারণ হচ্ছে প্রকৃতি হচ্ছে সাইকেল মেনটেন করে। ওই জায়গার মাটি অনুর্বর, তার মানে কি ওইখানে যদি ধরেন যে ইউরিয়ার শর্ট থাকে, নাইট্রোজেনের শর্ট থাকে, ওইখানে এমন ধরনের আগাছা থাকবে যার বডিতে থাকবে নাইট্রোজেন বেশি, সে হবে কেন, সে নিচ থেকে নাইট্রোজেনটা নিয়ে এসে মাটিকে ফিল আপ করার চেষ্টা করবে, নইলে তো রক্ষা হবে না। এটা নইলে তো আপনার যদি মাটি ফসল না দেয় তাহলে আমরা তো সব মারা যাব না। এটা প্রকৃতির সিস্টেম। তার মানে এই যেটা আগাছা আসে সেটা বডিতে আপটেক করে, তার হলো কি নিউট্রিয়েন্ট মাটির মধ্যে প্রত্যেকটা বডিতে। যদি আপনার যে কোনো ফসল আপনি করেন, অ্যানালাইসিস করেন, হয়তো কম বেশি থাকবে, ওটা বললাম হলো পরিমাণের উপর, ধরনের উপর। হ্যাঁ, যে কোনো শরীরের মধ্যে, ফসলের বডির মধ্যে, সেটার মধ্যে বিভিন্ন ধরনের যে আমরা নিউট্রিয়েন্টগুলো পারি, আমরা বিজ্ঞানীরা হয়তো 17 ধরনের আবিষ্কার করছে, এর বাইরেও আছে, কিন্তু আবিষ্কার জয়টা করতে পারছে সেই কয়টা। তাই এই 17টা থাকবে, থাকার পর এর বাইরেও কিন্তু আরও নিউট্রিয়েন্ট আছে যেটা আবিষ্কার করতে পারে নাই। আছে না, আমরা নাইট্রোজেন, পটাশ, হ্যাঁ দেই না, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম দেই না, এগুলো সবগুলো বডিতে থাকে ফসলের, কম বেশি। কোনোটা ফসল একটা বেশি দেয়, কম বেশি দেয়। তা আমি খাদ্যচক্র যেটা বিষয়টা হচ্ছে যে আপনার খাদ্য আপটেক করবে কীরকম, যে মাটি থেকে নেওয়ার পর সে দিবে। হ্যাঁ, এই খাদ্যচক্র মেনটেন করতে কী হলে আমরা যখন যে কোনো ফসল যদি রাসায়নিক সারও ব্যবহার করি, অবশ্যই ওই ফসলের শুধু ফসলটুকু নিব, মানে আমরা শস্য দানাটুকু, বাকিটুকু আবার ওই জমিতেই দিতে হবে। এখন হয়তো কোনো ক্ষেত্রে গরু আপনার খড় খায়, তাহলে খড় খাইলেও গরু এটা 48 ঘন্টার মধ্যে আবার বডি থেকে বের করে দেয় না? তাহলে আমরা খড় খাইলে বের করে দিলে ওই গরু যখন পেট থেকে বের করে দেয় তখন সেটা ওই জিনিসটা, ওই নিউট্রিয়েন্টটা আবার যায়, সে হয় গোবরের মাধ্যমে অথবা গোচুনার মাধ্যমে, সেটা আবার যদি আপনি জমিতে দেন খাদ্যচক্র মেনটেন হবে। তাহলে খাদ্যচক্র এটা মেনটেন। আমরা যারা ভুট্টা আবাদ করি, কোনো অবস্থায় ভুট্টার যে শরীরটা নিয়ে যাওয়া যাবে না, হ্যাঁ, যে ওটা পুড়ে দেওয়া যাবে না। বা কুশের আবাদ করি না, আখের যে আমরা নেওয়ার পরে যে আখের পুড়ে দেই, এটা দেওয়া যাবে না। পাতাটা পুড়ে দেই না, দেওয়া যাবে না। যখনই বর্ষার পানি পড়বে তখন অটোমেটিক এটা ডিজলভ হয়ে যাবে, এটা হলো পচে যাবে। যেগুলো আছে ভুট্টার, আমরা ম্যাক্সিমাম তখন ভুট্টার যেগুলো একটা কালেক্ট করে একটা কর্নারে রেখে দেওয়ার পর পরে যে ফসলটা করেন ওইটা মালচিং হিসেবে ব্যবহার করলেন, তা আপনার জমিতে থাকলো। ঠিক আছে।
এটা হলো খাদ্য চক্র, খাদ্য নেয় চক্র হয়, মাটি থেকে নেয়। 2 নম্বর যেটা হইতে পারে ক্যাপিলারি ফোর্স। ফোর্স হচ্ছে আমরা যে হারিকেন দেখছি বা কুপি দেখছি, হ্যাঁ, কুপিতে দেখবেন যে যখন বাতি জ্বলে নিচ থেকে যে ইয়াটা নেয়, আপনার হলো যে তেলটা নেয়, সেটা হলো ক্যাপিলারি ফোর্সের মাধ্যমে নেয়, বুঝতে পারছি? তাহলে ক্যাপিলারি ফোর্সের হচ্ছে এই মাটির মধ্যে দেখবেন যে মাটির মধ্যে দেখবেন বাতাস থাকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ছিদ্র থাকে, গর্ত থাকে, যেটা হয়তো চোখে কম দেখা যায়, ভালো মাটিতে দেখা যায়। এর মধ্যে থেকে ভিতর থেকে মাটির মধ্যে সব কিছু আছে, বোরন, সালফার সব কিছু আছে, সেটা নিচ থেকে থাকে, নিচের দিকে বেশি থাকে, সেটা নিচ থেকে ওই বাতাসের মাধ্যমে ক্যাপিলারি ফোর্সের মাধ্যমে উপরে চলে আসে। কোনো কারণে আমরা যখন পাওয়ার টিলার বা ট্রাক্টর যখন বড় ইউজ করি, যখন মাটিতে এই ধরনের ইউরিয়া সার দেই, হয়তো 6 থেকে 7 ইঞ্চি আমরা চাষ করি, হ্যাঁ, মাটির লেয়ারের 6 থেকে 7 ইঞ্চি চাষ করি, তারপরে দেখা যাচ্ছে যে এই বড় একটা প্রায় 20 ইঞ্চি মতো জায়গা শক্ত হয়ে যায়, এটা বলে হার্ড লেয়ার, শক্ত হয়ে যায়। আপনারা কোদাল, আপনাদের যে জমি থাকবে একটু কাটবেন, হ্যাঁ, কর্নারে একটু কাটলে দেখবেন যে একটা লেয়ার আছে এই যে 20 ইঞ্চি পর্যন্ত, মানে প্রথমটুকু নরম, তারপর একটা অংশ হলো আপনার শক্ত একদম, এটা বলে হার্ড লেয়ার। এই হার্ড লেয়ারটা করে কি, এই ক্যাপিলারি ফোর্সটাকে নষ্ট করে, নিচ থেকে যে আসে খাবারটা নষ্ট হয়। এই হার্ড লেয়ারটা নষ্ট হওয়ার কারণটা হচ্ছে আমরা যখন এই রাসায়নিক সার দিচ্ছি বা বিভিন্ন ধরনের দিচ্ছি না, আমাদের কেসও থাকতেছে না, তখন এটা হার্ড লেয়ারটা তৈরি হলে কি হয়, এই নিচের দিকে কিন্তু পানি থাকে, আপনারা খেয়াল করবেন নিচের দিকে পানির যে বাতাসটা থাকে সেটা অটোমেটিক ক্যাপিলারি ফোর্স, ওই যে আপনার যে কুপি আছে না, কুপির মাধ্যমে উঠে আসার কথা এবং আগে আসতো, সেইটা এখানে এসে কি করে, এটা ব্যাহত হয় যায় না, এবং নিচ থেকে যে পানিটা নিচে যাবে এটাও ব্যাহত হয়। এতে আপনার ফসল বলে না ছত্রাক বাড়ে যাচ্ছে, বাড়ে যাচ্ছে, এই যে এখানে বাড়ে যাচ্ছে। একটা সাইড যদি গর্ত করেন, খুললে দেখবেন যে একটা লেয়ার পাবেন যেটা হলো শক্ত, ওর পরে দেখবেন যে হালকা মানে পানির মতো মানে আপনার হলো মানে যে পানিতে ভিজা রাখলে যেমন মাটি হয় না, ঠিক সেই রকম লেয়ার, ওই লেয়ারটা যদি আসে তখন দেখবেন যে আপনার মাটি এমনিতেই ভালো হবে। এই লেয়ারটা ভাঙানোর জন্য কাজ করবে আপনার দেশি কেঁচো, অণুজীব, এটা কাজ করবে। এছাড়া কাজ করবে কি, যেটা ট্যাপ রুট সিস্টেম, যেটা কিছু কিছু ফসল আছে যার শিকড় এরকম গভীরে যায়, যে ছিদ্র করে দেয়, যেমন তুলা ছিদ্র করে দেয় না, এই তুলা ছিদ্র করে দিলে আপনার এই যে তখন এই ক্যাপিলারি ফোর্সটা এখানে কাজ করবে, বুঝতে পারছি? আর যদি ধান করেন, ধানের শিকড় থাকে এরকম এই যে আপনার 4-5 ইঞ্চির মধ্যে, তাহলে এটা আর ওই পর্যন্ত যাবে না, ওই পর্যন্ত আটকে থাকবে, হ্যাঁ, কন্টিনিউ ধান করতেছেন তখন ওই পর্যন্ত আটকে থাকবে। এটা হলো ক্যাপিলারি ফোর্স। হার্ড প্যানটা ভাঙানো খুবই জরুরি। আমরা যখন ট্র্যাক্টর ওঠাচ্ছি, বড় বড় ট্র্যাক্টর, একটা মাটি 30 কেজির উপর যখন ওজন ওঠে, তখন তার যে ছিদ্রগুলো থাকে, বায়ুর যে ছিদ্রগুলো থাকে, সেগুলো কম্প্যাক্ট হয়ে যায়। কম্প্যাক্ট হয়ে গেলে মাটির গুণগুণ যে আমরা বলছি না, মাটি ওইটা নষ্ট। আমরা একটা অনুপাত দেখবেন, এটা আমরা হলো CN অনুপাত, কার্বন নাইট্রোজেন অনুপাত। এই CN অনুপাতটা হচ্ছে আমাদের যে হিউমাস বলি, অর্গানিক ম্যাটার বলি, হ্যাঁ, দুইটা মূল উপাদান দিয়ে তৈরি এই CN অনুপাত। কি অনুপাত দিয়ে তৈরি? CN, নাইট্রোজেন এবং কার্বন এবং নাইট্রোজেন, এটা অনুপাত। প্রথমটা হলো কার্বন, পরেরটা হলো নাইট্রোজেন। এই একটা অনুপাত আপনার এই দুইটা মিলে তৈরি করে হিউমাস। হিউমাস মানে কি, আপনার অর্গানিক ম্যাটারটা তৈরি করে। দুইটা মূল জিনিস এই কার্বন নাইট্রোজেন। এই কার্বন নাইট্রোজেন হিউমাসটা তখনই তৈরি করবে, এদের অনুপাতটা হবে 10:1। 10:1। আমরা সাধারণত যে ফসলগুলো আবাদ করি, ধান, পাট, দুই ধরনের ফসল আছে, একটা হলো একবীজপত্রী, একটা হলো দ্বিবীজপত্রী। কিছু ফসল আছে যেটার বডিতে বেশি থাকে হলো কার্বন, যেটা বেশি বডিতে থাকে কার্বন, আর কিছু ফসল থাকে যার বডিতে বেশি থাকে কি, নাইট্রোজেন। এই দুইটা আবার কিন্তু কিনতে পাওয়া যাবে না। বলেন যদি যে নাইট্রোজেন দাদা আমরা তাহলে থেকে দেই, ইউরিয়া থেকে, তাহলে কিন্তু হবে না, যতই দেন। এটা তো আপনার ঈশ্বরের তৈরি, এই সিস্টেমের বাইরে যাওয়ার উপায় নাই। কার্বন এবং নাইট্রোজেন কিছু কিছু ফসল আছে গ্রামীণই, মানে আপনার যেগুলো হলো মাঠ ফসল আমরা বলতেছি, ভুট্টা বলেন, আপনার ধান বলেন, গম বলেন, এগুলোতে থাকে কি থাকে, কার্বন বেশি থাকে, বডিতে কি থাকে, কার্বন থাকে, নাইট্রোজেন থাকে কম। কিন্তু আমাদের টোটাল যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমার হলো CN, এই যে কার্বনও লাগবে এবং নাইট্রোজেনও লাগবে। কার্বন যদি লাগে আমার 10 গুণ, তাহলে ওর সাথে সাথে আমার নাইট্রোজেন লাগবে 1 গুণ। 1 গুণ যে লাগবে, এই 1 গুণটা আমাকে এনশিওর করতে হবে। কী হবে, এখন যে ফসলগুলোর বডিতে কার্বন বেশি থাকে, যেমন গম, তারপরে কি বললেন, ভুট্টা,
তারপর কি বললো, ধান, আলু। আপনার সিএন অনুপাত থাকে, সিএন অনুপাত থাকে 80:1। গম, ভুট্টা, ধান, আলু এই ধরনের যে ফসলগুলো যেগুলো আমরা সচরাচর করি, এই ফসলগুলোতে কার্বন এবং নাইট্রোজেনের অনুপাত থাকে 80:1। ঠিক আছে, আমাদের কিন্তু দরকার 10:1, তাই না? তাহলে এই যে 1-এর জন্য কি যায়, এই যে 10, একটু মানে জটিল হয়ে যায় নাকি? তাহলে আরও 70 কেজির জন্য আমার 70 কেজি ধরার জন্য কি লাগবে, 7 কেজি লাগবে, কি 7 কেজি নাইট্রোজেন লাগবে। আমার কার্বন বেশি থাকে, 80 গুণ থাকে, আর 1 গুণ থাকে হলো নাইট্রোজেন। কিন্তু নাইট্রোজেন 1 গুণ ধরবে 10 গুণকে, এই যে 10 গুণকে ধরবে। তাহলে 10 গুণ ধরলে 70 গুণ থাকে গেল না? 70 গুণ কার্বনকে ধরতে গেলে নাইট্রোজেন লাগবে কত, 7 গুণ। এই 7 গুণ নাইট্রোজেন আপনার ওই ফসলটা করতে হবে। কোন ফসলটা? এই নাইট্রোজেন বেশি থাকে ফসল, ডাল জাতীয় যে ফসল। ডালের মধ্যে কি আছে, মসুর, মুগ, যা আছে ডাল, এই সব ডালে আছে এই যে নাইট্রোজেনের পরিমাণটা বেশি। ডাল জাতীয় যে ফসলগুলো আছে, ধনচা সহ এই ফসলগুলো আমাদের দরকার কেন? ওই যে 7 কেজি ধরার জন্য। আপনি যে ফসল যেভাবে করেন, মাটিকে এইভাবে ডেভেলপ করতে হবে, নইলে হলো আপনার হলো মাটি থাকবে না, আপনি যত কাজ করেন কাজ হবে না। এর মধ্যে দেখবেন ডাল জাতীয় ফসলের কিছু হলো বৈশিষ্ট্য আছে, যেটা হলো মানে যেটা নাইট্রোজেন ফিক্স করবে, নাইট্রোজেন বেশি যেটাতে, সেটার শিকড় হলো ট্যাপ, মানে আপনার শিকড়টা হলো এরকম হলো খাড়া একটা শিকড় যায়। তারপর তার হলো তার যে ফলটা সিম যাচ্ছে না, সিমের মতো দেখবেন, ডালের সিমের মতো না, পাতাগুলো দেখবেন ওই টাইপের, সিমের পাতা, ডালের পাতা ওই পেতে। এখন এই ফসলটা আমরা আগে করতাম, দেখতেন যে আগে যখন আমাদের বড় মৌসুমটা ছিল, বড় মৌসুমে কোনো ধরনের সেচের ব্যবস্থা ছিল না, তখন আমরা ডাল লাগাইতাম। ডাল লাগাইলে অটোমেটিক কিন্তু কি হইতো, এই অনুপাতটা চলে আসতো, জৈব পদার্থ থাকতো। মূল বেসিকটা এটা। হ্যাঁ, এখন এই মাটির যে জৈব পদার্থ এবং অণুজীবটাকে ঠিক রাখার জন্য আমাদের যেমন শীট দিছে না, শীটের মধ্যে দেখবেন যে জীবামৃত, হ্যাঁ, বীজামৃত, বীজটাকে শোধন করার জন্য, তারপরে হলো ঘন জীবামৃত, হ্যাঁ, এটাকে ব্যবহার করা হয়। মূল উদ্দেশ্য হলো অর্গানিক ম্যাটার এবং হলো ওর মধ্যে যে মাইক্রোবসগুলো থাকে, অণুজীবগুলো থাকে, সেটা জীবন্ত রাখার জন্য, সেটাকে অ্যাক্টিভ করার জন্য। এবং দেশি কেঁচো, বললাম না যে আমাদের মাটির যে খাদ্যচক্র, দেশি কেঁচোর যে একটা ভূমিকা আছে, দেশি কেঁচোকে অ্যাক্টিভ করার জন্য, ওই দেশি কেঁচোটা অ্যাক্টিভ করার জন্য জীবামৃত ব্যবহার করা হয়। তখন দেশি কেঁচো আপনার কেঁচো সারের ভূমিকা তৈরি করবে। এবং দেশি কেঁচোর যে কেঁচো সার যে তৈরি হয়, কেঁচো সার, ওটা যে অ্যানালাইসিস করছে, ওর মধ্যে সব ধরনের নিউট্রিয়েন্ট মোটামুটি আছে। আমরা যেমন গরুর দুধ খাই না, দুধ খেলে দেখা যাচ্ছে যে ওখানে ক্যালসিয়াম থাকে না, তারপর প্রোটিন থাকে, সব কিছুই থাকে। ঠিক সেরকম দেশি কেঁচো, আপনার কেঁচো সারের মধ্যে মোটামুটি সব এলিমেন্ট থাকে। তো ওই এলিমেন্টটা যদি আপনার জমিতে অটোমেটিক দেশি কেঁচো তৈরি করে, তাহলে কি আর আছে? ইউরিয়া, ডিএপি, টিএসপি যখন ব্যবহার করা হয় বা ছত্রাক ব্যবহার হয়, আপনারা দেখবেন ওই জমিতে দেশি কেঁচো পাবেন না। দেশি কেঁচোর আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি যে এটা কৃষকের বন্ধু বা লাঙ্গল, তাই না, জমির লাঙ্গল। সেই দেশি কেঁচো আপনার খাবার তৈরি করে কি, একটা দেশি কেঁচো আপনার 10 ফিট, 12 ফিট, 30 ফিট পর্যন্ত গর্ত করে। যে গর্ত দিয়ে সে ঢোকে, ওই গর্ত দিয়ে বের হয় না, আরেক গর্ত দিয়ে বের হয়। এবং তার বডিতে এক ধরনের হরমোন আসে, সেটাও মাটির মধ্যে লেপে দেওয়ার পর যখন ওই মাটি দিয়ে বাতাসটা যখন চলে আসে, তখন অটোমেটিক কী হয়, ওই ফসলটা যে বাতাসটা পায়, অটোমেটিক সে খাবার যোগায়। এরপর যে মাটিটা উপরে ওঠায়, সেই মাটিতে যেটা দেশি কেঁচোর মাটি বলি না আমরা, ওই মাটিটা আপনার যে ইউরিয়া থাকে তার প্রায় 6 গুণের মতো কাজ করে বা বেশি কাজ করে, যেটা আপনি ইউরিয়া দিয়ে কাজ করবেন। পটাশ দিয়ে যেটা করবেন সে 9 গুণের উপর কাজ করে। তাহলে ওর মাটিটা অত্যন্ত মানে আপনার হলো কী বলে, উর্বর এবং হলো সার যদি বলি আমরা, যেটা সারের অর্থ বুঝি, তার মাটি অত্যন্ত গুণগুণ। আপনার তাহলে জমিতে যদি আপনি বোঝেন যে আপনার দেশি কেঁচো না থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার মাটি খুবই খারাপ অবস্থা আছে, তাই না? এবং এটা থাকবে না যখন আপনার এই মাটিটাতে আপনি থাকবে, আপনার এই যে সিস্টেম ওয়াইজ যদি না আসেন, দেখেন আপনারা, ঠিক আছে। আর একটা পদ্ধতি আছে, 4 নম্বর যেটা পদ্ধতি, এটা বলে সাইক্লোন। মানে আপনার দেখবেন যে উপরের দিকে উঠে, হ্যাঁ, খাবার, এটা কিন্তু একটা পদ্ধতি, খাবার আপনার নিচ থেকে একবারে নিয়ে আসে, উঠায়, এটা একটা পদ্ধতি। তো আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি বেসিকটা না বুঝি, তাহলে মনে হয় যে ভুল হয়ে যাবে, খালি অণুজীব, হয়তো জীবামৃত, ঘন জীবামৃত এ নিয়ে দৌড়াদৌড়ি করবো, কিন্তু আসল জায়গাতে নষ্ট হব। বুঝতে পারছি আপনি? এটা হলো মূল চক্র। এখন এই চক্রটাকে ঠিক করতে গেলে আমাদের হয়তো কিছু সহায়তা লাগবে, সেই সহায়তাগুলোতে যাবো। এটা আমরা বুঝছি না কি? আচ্ছা, মাটির আর একটা সংজ্ঞার ক্ষেত্রে যদি আমরা যাই, আমরা মাটি ক্ষেত্রে কি জানি, একটা যদি মাটি আমরা চিন্তা করি, এই যে মাটি, হ্যাঁ, এটা 100 ভাগ ধরলাম মাটি। এই 100 ভাগের মধ্যে 5 ভাগ থাকে কি, জৈব পদার্থ। কয় ভাগ? 5 ভাগ, ঠিক আছে।
তারপরে 25 ভাগ থাকে কি পানি, 25 ভাগ থাকে কি এয়ার, বাতাস, হ্যাঁ, আর বাকি হলো 45 ডিগ্রি না, 45%। এই 45% বিভিন্ন ধরনের এই যে সিলিকন, মাটির যে উপাদানগুলো থাকে না, খনিজ, হ্যাঁ, এই মিনারেলটা থাকে। এই যে মাটিতে যান, এই মাটি যদি মাটি থাকে, আপনার ইউরিয়ার কেনার কোনো দরকার নাই। এই যে 5 ভাগ আছে না, সমস্যা হয়েছে কোনটা, আপনার টোটাল মাটি, আপনি যে ফসল যেভাবে আবাদ করেন, এই সংজ্ঞাটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু মাটির সংজ্ঞা। এটা আমিও দেই না, কেউ দেয় না, এটা মাটির সংজ্ঞা। মাটিতে থাকবে 5 ভাগ অর্গানিক ম্যাটার, 25 ভাগ থাকবে পানি, 25 ভাগ থাকবে বাতাস, আর বাকি 45 থাকবে আদার্স, যেটা মাটির পার্টিকেল থাকবে। এখন আমরা নিজেদের মাটিগুলো চিন্তা করি, আমার 10 বিঘা আছে, আমার মাটিতে কি এই কন্ডিশন আছে? না থাকলে বুঝতে হবে আমার মাটি সঠিক জায়গায় নাই। এখন এই কন্ডিশন আনতে গেলে আপনার দেখবেন যে অটোমেটিক আপনার ফসল ভালো হবে, না হওয়ার কোনো উপায় নেই। এখন এই যে দেখেন, এখানে যদি আমরা বুঝাইতে যাই যে আপনার 25 ভাগ পানি, 25 ভাগ বাতাস, আপনি যে ফসলে আবাদ করতে যান, আপনার পানি এবং বাতাসের যে অনুপাতটা 50-50 থাকতে হবে। 50% যদি পানি থাকে, 50% বাতাস থাকবে। শুধু আপনি হলো পানি দিলেন, একদম ভর্তি করে দিলেন, সময়ের অভাব, তাহলে কিন্তু ফসল, আপনার যে ফসল কিন্তু একটা লাইফ সাইকেল থাকে যে কোনো ফসলের। আপনার ধানের ক্ষেত্রে যদি চিন্তা করি, এক একটা জাত গড়ে 150 দিন তার জীবনকাল। কোনো কারণে 150 দিন যদি সে 5 দিন না খেয়ে থাকে, তাহলে কি তার হ্যাম্পার হবে না? তার জীবনচক্রে তার ফসলে হ্যাম্পার হবে না? 100তে 100 ভাগ হ্যাম্পার হবে। আমরা যদি 5 দিন না খেয়ে থাকি, আমার বাচ্চা যদি 5 দিন না খেয়ে থাকে, তাহলে তার কি বডিতে পুষ্টির ঘাটতি দেখা দিবে না? তার ব্রেনে হবে না? ঠিক সেরকম ফসলের এই লাইফ সাইকেলের মধ্যে কোনো অবস্থায় যদি আপনি পানি বেশি দেখেন ফ্লাড ইরিগেশন করলেন, হ্যাঁ, ধানের কথা চিন্তা করেন, ধান কিন্তু ওই সিস্টেমে না, কিন্তু তারপর আমরা দেই কেন, ওই যে ওখানে যেন আগাছা না হয়, হ্যাঁ, ধান ওইটাকে সহ্য করে, সব জাত কিন্তু করে না। আপনি দিয়েন পানি, অনেকে পানি দিয়ে মারি ফেলে। তো পানি যখন আমরা দিব, ইরিগেশন সিস্টেমটা এমন হবে যেন আমার 50% কী থাকে, পানি থাকে, 50% বাতাস। এটাকে মাথায় রেখে ওই টেকনিকটা আমি শিখিয়ে দেবো, পরে আসতেছি। এছাড়া আমাদের যে অর্গানিক ম্যাটার যেটা 5%, এই অর্গানিক ম্যাটারটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জমিতে। আমি জানি না, আমার হলো টেস্টে আমি জানি না, এখন পাইনি, দেখি নেই। আপনারা যদি চেষ্টা করেন, আপনার মাটির স্যাম্পল নিয়ে, আপনার হয় মৃত্তিকা গবেষণা আছে না, বা মৃত্তিকা টেস্ট করে, সয়েল টেস্ট করে, এরকম হলো জেলা পর্যায়ে আছে, বিভাগীয় পর্যায়ে আছে, গাজীপুরের হলো আছে, তাদের কাছে মাটি পাঠা দিয়ে যে আমার নিউট্রিয়েন্টটা চেক করে দেন। নিউট্রিয়েন্ট মানে কি, ওর মধ্যে NPK, সালফার, বোরন কী আছে, কত % আছে, ওইটা একটা জিনিস। আমার অর্গানিক ম্যাটার কত % আছে। অর্গানিক ম্যাটার আমার যেটা মনে হয়, যেটা সচরাচর আমরা চাষ করে আসি, এটাতে হয়তো 0.22 আছে কিনা তাও সন্দেহ, না, হাফও নাই। যদি আপনার 1 থাকে, 1%ও থাকতো, যদি 5-এর জায়গায় যদি 1%ও থাকতো, আপনি ফসল, আপনি ঘরের আপনার যে আছে ফসল রাখার জায়গায় আপনি রাখতে পারতেন না, এত ফসল আছে আপনার নাই। আপনি দেখেন টেস্ট করে, আপনাদের যারা আছে হাজি জানেসে যায় সয়েল টেস্টে বলবেন যে আমার একটু অর্গানিক টেস্ট করে দেন, অর্গানিক ম্যাটার। একটা মাটির বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল নেবেন, যেন কাছাকাছি না নিয়ে একটু মিডিল থেকে নিলেন। এটা বর্গাকার স্কয়ার ধরেন আপনার ফসলের জমি, আপনি 4 কোণা বা 5 কোণা থেকে নিলেন, সেটা হলো ধরেন 2 হাত ছাড়ে দিলেন, কারণ পাশের জমি থেকে যদি ওটা আসে, নিয়ে মাটিটা মিক্সার করে ওই স্যাম্পলটা আপনি টেস্ট করতে পাঠায় দেন। আপনি দেন, বেশি টাকাও নেবে না, হয়তো 50-60 টাকা, 100 টাকা, গভর্নমেন্ট রেট তো কম, এবং এটা আরও অ্যাভেলেবেল করা দরকার আমাদের। তা আমি তারপর আপনারা নিজেরা অর্গানিক ম্যাটার কীভাবে টেস্ট করবেন এটাও একটু বলে দিই। আপনারা যদি একদম সহজ একটা বিষয়, কাঁচের অথবা হলো প্লাস্টিকের যে স্বচ্ছ যে বোতলগুলো আছে, এই বোতলটা নেবেন। বোতলটা নিলেন, নেওয়ার পরে আপনি যে জমির অর্গানিক ম্যাটার টেস্ট করবেন, ওই জমির মাটি একটু নিতে হবে। কীরকম নিতে হবে, ওই রকম আপনি যে জায়গায় প্রভাবিত হয় না, এরকম একটা জায়গার উপরে তো আপনার ফসল একটা ঘাসের একটা আবরণ থাকে, হালকা থাকে না, ওই আবরণটা হালকা করে সরাই দিলেন। দেওয়ার পরে আপনি একদম ধরেন যদি এরকম ডেপথ করে আপনি মাটিটা নিলেন। সাধারণত আমরা টপ সয়েল যেটা বলি, হ্যাঁ, 1.5 ইঞ্চির মতো টপ সয়েল থাকে, ওই টপ সয়েলটাতে নিউট্রিয়েন্ট থাকে। ওইটা নেওয়ার পরে, ওই টপ সয়েলটা নেওয়ার পর ওইখানে কিন্তু অর্গানিক ম্যাটার থাকে। একটা মাটির যে লেয়ার, মাটির মধ্যে এই যে উপরের যে একটা লেয়ার থাকে, দেখবেন এই যে 1.5 ইঞ্চির মতো, হ্যাঁ, এটাকে বলে টপ সয়েল। এটা হলো আমাদের হলো ফসল দেয়। এই টপ সয়েল 1000 বছর ধরে তৈরি হয়, হ্যাঁ। অনেকে হলো ইটের জমিতে ইট তৈরি করার জন্য আমরা বিক্রি করে দিই ফসল। এই টপ সয়েল তৈরি হতে কিন্তু 1000 বছর লাগে। কেন লাগে? ওই যে আমরা যে খাদ্যচক্র বললাম না, খাদ্যচক্র, ক্যাপিলারি ফোর্স সব কিন্তু এখানে এসে এই খাবারটা যোগায়। এইখানে যত সব নিউট্রিয়েন্টগুলো আছে, মাইক্রোবসগুলো আছে, ওই যে জীবনগুলো আছে, এই টপ সয়েলটা যদি নষ্ট হয়ে যায়,
তাহলে আমাদের ভুগতে হয়। এবং এই টপ সেল তৈরি করা, এই টপ সেলটা আমরা যখন মাটির টেস্ট করব অর্গানিক ম্যাটারটা, এটা আমরা একদম সিম্পলভাবে করতে পারবো। এটার এই আপনার যে কোনো মাঠের একটা আপনার 4 কোণা যে বর্গাকার মাঠের মধ্যে আপনি স্পট থেকে নিলেন প্রায় এই পরিমাণ মতো, আপনি গ্লাসে যতটুকু দেন কোনো সমস্যা নেই। নেওয়ার পরে ওই মাটির উপরের তো থাকে আপনার একটু ঘাস টাসবে না, ওইটা হালকা একটু সেটে দিয়ে এর ডেপথ করে এইভাবে নিলেন। মাটিটুকু নেওয়ার পর ওই পানির মধ্যে একদম মানে ভালো পানি, যেটা ফ্রেশ পানির মধ্যে তো পিএস ওগুলো থাকে, নিউট্রিয়েন্ট থাকে। পানিটা নেওয়ার পর ওইটা সুন্দরভাবে একটা চামচ দিয়ে অথবা হলো কাঠের দিয়ে নাড়া দিয়ে বাকিটা টোটাল পানি দিলেন গ্লাসটা। এটা গ্লাস, কাঁচের গ্লাস, এর মধ্যে মাটি থাকলো এইটুক, হ্যাঁ, আর এই পুরাটা পানি দিবেন। পানি দিয়ে একটা দিয়ে নাড়া দেবেন, যেভাবে শরবত তৈরি করে হ্যাঁ, চামচটার বাদ দিয়ে হ্যাঁ চামচের দেন, সমস্যা নেই। নাড়া দেওয়ার পর এটা রাখি দিতে হবে 48 ঘন্টা। কত ঘন্টা? 48 ঘন্টা। মাটিটা দেখবেন একদম হলো হয়ে যাবে, ওই যে নদীর যে আছে না, স্রোতের মতো একদম ঘোলা। ওটা রাখি দিলে ধীরে ধীরে পার্টিকেলগুলো বসে যাবে। পার্টিকেল যেগুলো আছে মাটির, যেটা ভারী বালুকণা আছে না, সেটা নিচের দিকে চলে যাবে। তারপরে আপনার সিলিকা যেটা থাকবে, কাদা, সেটা উপরের দিকে থাকবে। এরকম ধীরে 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 পার্টিকেলগুলো বসে যাবে। উপরের দিকে যে পার্টিকেলটা থাকবে, এই যে লেয়ার, এটা লেয়ার টোটালটা মাটিটা বসে যাবে, দট্টু মাটি। যখন 2 দিন পরে আপনি দেখবেন, এই 2 দিন পর দেখলে এই মাটির উপরের লেয়ারটার মধ্যে হালকা কালো একটা দাগ পড়বে। যদি পরে টোটাল ভাগটার মধ্যে 100 ভাগের মধ্যে দেখবেন যে 1 ভাগ পড়ছে না কতটুকু পড়ছে। যদি 1 ভাগ পড়ে তাহলে আপনি বুঝতে পারবেন যে না পড়ছে। আর যদি 0.1 টন তাহলে বোঝা যাবে না যে নাই, তাহলে বুঝবেন যে আপনার এই অর্গানিক ম্যাটার আছে কিনা। নর্মাল টেস্ট। আমি কি বুঝাইতে পারছি? এটা কিন্তু মাটির টোটাল বসে যাওয়ার পর উপরে যে লেয়ারটা দেখবেন যদি হালকা কালো থাকে, অর্গানিক ম্যাটার যেটা আছে সেটা হলো এর ওজন কম। তা ওজন কম, সে তো উপরে থাকবে, সে উপরে চলে আসবে। আর যেটা ভারী, না ওই মাটির যে লেয়ারটা, মাটির লেয়ারটা টোটাল বসে যাবে, তখন ওইখানে বুঝবেন মাটির লেয়ারে কোনটা কোথায় আছে। যেটা আপনার অর্গানিক ম্যাটার সেটা থাকবে উপরে, যেটা বালুকণা সেটা থাকবে নিচে, যেটা কাদা সেটা থাকবে উপরে, এই অর্গানিক ম্যাটারের নিচে থাকবে, হ্যাঁ। এবং এই লেয়ারটা যেটা অর্গানিক হবে সেটা কালো হবে, নিজেই বুঝতে পারবেন তখন। না মাটির সাথে থাকবে, মাটির সাথে পানি বাদ। এখন পানিতে এটা স্বচ্ছ হয়ে যাবে, পানি থাকবেই না। আপনি 48 ঘন্টা রাখলে পানি থাকবেই না, পানি থাকবে খালি, দেখবেন একদম পরিষ্কার পানি, সবগুলো বসে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে আপনার অর্গানিক ম্যাটার আছে কিনা। সব মাটি, হ্যাঁ, বালুটা নিচে চলে যাবে। হ্যাঁ, বালুটা আপনি দিবেন, ঘাটা দিয়ে দেওয়ার পরে বালুতে যদি আপনার অর্গানিক ম্যাটার থাকে তাহলে অটোমেটিক আপনার তাহলে উপরে চলে আসবে। আর না থাকলে তো আপনার বালু পুরাটাই বালু দেখাবে, ওটা তো আপনি দেখতে পারবেন, কাঁচের গ্লাস তো দেখা গেলে বোঝা যাবে যে মাটির এটা ভালো আছে। তাহলে ওই যে আপনার অর্গানিক ম্যাটার আছে। অর্গানিক ম্যাটার হালকা, যেটা পানিতে যখন আপনি এইভাবে করবেন, করার পর সে হলো সব থেকে উপরে থাকে মাটির, সে উপরে চলে আসবে। হ্যাঁ, আপনারা নিজে দেখেন 48 ঘন্টা। হ্যাঁ, ওর দুধের সর কিন্তু পানিতে থাকবে না, ওটা টোটাল মাটির ইয়াতে থাকবে, মাটিতে থাকবে। এই যে যখন মাটিটা বসে যাবে 48 ঘন্টা পর, এটা 48 ঘন্টা পর কিন্তু এই মাটি একটু দিচ্ছেন বসে গেছে, উপরে পানিটা বাদ, পানির উপরে কী আছে বাদ। এই মাটির মধ্যে যেটা যদি দেখেন উপরে কালো কালো, হ্যাঁ, লেয়ার, তাহলে বুঝবেন যেটা আপনার অর্গানিক ম্যাটার। কিন্তু আমরা যেটা চাষ করি দেখবেন যে এটা নাই, কালো নাই। হ্যাঁ, এরপর নিচে যে এই যে বালু থাকে নিচের দিকে, বালু তো ভারী, নিচের দিকে থাকবে। তারপর কাদা, যেটা সিলিকা বলে, সেটা এই যে ক্লে যেটা, সেটা উপরে থাকবে, মানে ইয়ার পরে এটা নিজে বুঝতে পারবেন। আর নর্মাল যদি এটা তো আপনার হাতের কাছে, আর যদি টেস্ট করে নেন হয়তো 1 মাস সময় নেবে, আপনি বুঝে যাবেন। তো এইটাতে আমরা যাব কীভাবে এই অর্গানিক ম্যাটারটা আপনার ডেভেলপ করতে হবে। এবং অর্গানিক ম্যাটার যখন হয়, এটা আগে বলছি যে আমরা যখন এই যে যখন যে এখন আমাদের ধান উঠে গেছে, উঠতেছে না, আমন ধান না, বোরো ধান উঠতেছে, ওঠার পরে আমরা করি কি, চাষ দিয়ে রাখার কারণটা হচ্ছে আমরা যখন এগুলো ব্যবহার করি, রাসায়নিক সারটা ব্যবহার করি, এর মধ্যে ক্ষতিকর যে প্যাথোজেন আছে সেটা যদি মাটিতে থাকে যায়, আমরা চাষ যদি না দিয়ে লাগান তাহলে হলো প্যাথোজেন আপনার গাছ নষ্ট করে দিবে কেন? ওই পরিবেশটা তৈরি হয়েছে ওই জন্য আমরা কী করি, তখন সানলাইটে দেই, সূর্যের আলে চাষ করে রাখি দিই 10-12 দিন, রাখি দেওয়ার পর ওইখানে যে ক্ষতিকর প্যাথোজেন আছে সেটা মারা যাওয়ার পর তারপর আবার লাগাই। এতে হয় কি, আমাদের যে মাটির ভিতরে যে অর্গানিক কার্বন থাকে বা জৈব পদার্থ, সেটা সূর্যের আলোর সাথে কন্টাক্টে এসে সেটাও চলে যায়। কিন্তু মাটি যদি আপনার সুস্থ থাকে, আপনার ডেভেলপ করেন, ওই ক্ষতিকর প্যাথোজেন এখানে কাজ করবে না। আমি ওইটাও জানাবো কীভাবে মাটিতে যে প্যাথোজেনগুলো আছে, যে তারা কীভাবে মাটিকে ধ্বংস করে, এটা কীভাবে আপনার করবেন, ওই কৌশলটা আমরা আলোচনা করব। তাহলে এই পর্যন্ত আমরা বোঝা গেছে না মাটির গুরুত্ব। এখন মাটি আমরা কীভাবে ডেভেলপ করবো ওটাতে আসবো।
কেঁচো সার যখন আমরা দিই, যে কেঁচো সার সরকার থেকে দেয়, এনজিও থেকে দেয়, তাদের বলতে হয় যে ভাই আমি কেঁচো সার দিয়ে দিব, তাহলে আমার হলো 10 বিঘা হলো ভুট্টা জমি আবাদ করে দেন, পারি কিনা? সম্ভব? কারণ হচ্ছে আপনার যে জমিতে আমরা বলছি যে 4টা সাইকেল আছে, 4টা সাইকেলে বুঝাইছি না যে কীভাবে আপনার জমিতে খাবার তৈরি হয়। এর মধ্যে একটা খাবার তৈরি করে দেশি কেঁচো। ওই দেশি কেঁচো যে কোনো আপনার ওয়েদারে, সেটা বৃষ্টি বেশি হোক রোদ বেশি হোক, সে থাকে। কিন্তু যখন ইউরিয়া সার দেন বা কীটনাশক দেন বা আগাছানাশক দেন, তখন সে আর থাকে না, সে চলে যায় তার ডরমেন্সি স্টেজে, মানে সে হলো ঘুমায় যায়, তার আর পাবেন না। হ্যাঁ, তারা অ্যাক্টিভ করতে হবে, তারা পাবেন না। আপনি জমিতে যান, আপনার যেখানে ব্যবহার করতেছেন না, আপনার জমিতে দেখেন একটা কেঁচো পান কিনা। ঠিক সেটা 20 বছর আগের কথা চিন্তা করেন, তখন কিন্তু পাইছেন যে কেঁচো দিয়ে আপনি মাছ ধরছেন না। এখন কেঁচো খুঁজতে গেলে দেখেন এমন জায়গায় যাবেন যেখানে কবরস্থান, যেখানে কখনো মানুষ হাঁটাচলা করে না, সেই জায়গায় যাবেন, সেখানে পাবেন। এই কেঁচোর এমন একটা ভূমিকা। আর বিদেশি কেঁচো কেন? ওই তো বললাম তো বিদেশি, তো বিদেশি। হ্যাঁ, দেশি হলো সে হলো বাংলাদেশের টেম্পারেচার, ওয়েদার, জলবায়ু। হ্যাঁ, এই জিপসামটা আপনার হলো এটাকে সার না, কিন্তু আমি আবার বলি এটা কিন্তু মাটি থেকে তৈরি হয়। এটা হলো 2টা উপাদান থাকে, একটা ক্যালসিয়াম আর একটা হলো সালফার। এবং এটাকে পিএইচটাকে কন্ট্রোল করার জন্য বড় একটা জিনিস। এবং পিএইচটি এমন জিনিস, পিএইচের একটা যদি নর্মাল ভাষায় বলি, আমাদের মাটিতে সব ধরনের উপাদান আছে। উপাদান আছে কীরকম? ক্যালসিয়াম দেই না আমরা? হ্যাঁ, ক্যালসিয়াম দেই না? ম্যাগনেসিয়াম দেই, ক্যালসিয়াম দেই, ম্যাগনেসিয়াম দেই, ম্যাগভিট দেই না? এগুলো সবগুলো হলো প্লাস, সবগুলো হলো প্লাস প্লাস। এই প্লাসটাকে ধরার জন্য যে পিএইচ, এটা রসায়নের যারা ভালো বোঝে, পিএইচটাকে ধরানোর জন্য পিএইচটা যদি নিউট্রাল থাকে, এই ধানের বা যে কোনো জমির পিএইচ বলে একটা মান আছে, এই পিএইচের মানটা আপনার 6.5 থেকে 7.5 এরকম যদি থাকে, ধানের ক্ষেত্রে 8 পর্যন্ত হয়, যদি থাকে তাহলে দেখবেন যে সুন্দর ফসল হয়। আর যখনই পিএইচের মান দেখা যায় 8-এর উপরে চলে গেল বা 7.5-এর উপরে চলে গেল, তখনই আপনার ওই যে এই যে মাটির যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এটাকে ধরবে, এই ধরার ক্ষমতা নষ্ট হয়ে যায়। 6.5 থেকে 8। হ্যাঁ, নর্মালি আপনার যে কোনো ফসলের জন্য গড়ে এক একটা ফসল এক একটা পছন্দ করে। ধরেন যে যদি আপনি নারকেলের কথা বলেন, হ্যাঁ, নারকেল কিন্তু আপনার দেখবেন যে কোস্টাল বেল্টে, সমুদ্র এলাকায় হয়, ওই গাছটা আবার একটু, হ্যাঁ, তাহলে তারপর গড়ে যদি আপনি বলেন পিএইচ নর্মালি 6.5 থেকে 7.5, এটা ভালো নর্মালি। আর নিউট্রাল হলো 7, বুঝছেন? আর ধানের ক্ষেত্রে যদি 6 থেকে 8 পর্যন্ত ইয়া করে। হ্যাঁ, তাহলে পিএইচের এই পিএইচটা এত ইম্পর্টেন্ট কেন? ওই যে দাদা বলতেছিল না আপনার যে ওই যে মাটির মধ্যে যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আপনি সার দিলেন, ইউরিয়া, ওইটাকে যে ধরবে, নাইট্রোজেনটাকে ধরবে, ওই ক্ষমতাটা যদি না থাকে তাহলে কাজ হবে না। হ্যাঁ, এবং আমরা যখন ইরিগেশনে পানি দেই, পানিতেও ওই পিএইচ টেস্ট করতে হয় যে পিএইচটা কেমন আছে, পিএইচ বেশি আছে না কম আছে। পানিতে আরেকটা জিনিস আছে, এই পানিটার মধ্যে এটা তো ইয়া করছে, রিফাইন করছে। এই পানি যেটা টিউবওয়েলে পানি খাই, ওই পানির মধ্যে দেখবেন যে বিভিন্ন ধরনের পদার্থ থাকে, একটা উপাদান থাকে, সেটা হলো কি থাকে? লবণ থাকে। কি থাকে? লবণ থাকে না? টেস্ট লাগে না? হ্যাঁ হ্যাঁ, লবণ থাকে। ওই যে বললাম না, পানি যখন জমিতে উঠানো হয়, এই পানিটা যখন আপনার জমিতে দেই আমরা ইরিগেশনের সাথে, পানিটা দিলে উপরে যখন সূর্যের আলো পড়ে, পানির যে ইয়াটা ভাপারটা উপরে উঠে চলে যায় না? চলে গেলে আর থাকে গেল কি? লবণটা থাকে যায়, তখন পানিটা হয় শক্ত। তার মানে এই পানি তো পিএইচ থাকে, ওইটাকে টেস্ট করা। এই পিএইচ টেস্ট করার সহজ পদ্ধতি আছে, ওই ধাতব নল দিলে হয়, 500-1000 টাকায় মানে পাওয়া যায়। পিএইচ মিটার আছে, হ্যাঁ, অনলাইনেও পাওয়া যায়, পিএইচ মিটার বলে। ওইটা দিলে আপনার হলো পিএইচটা অটোমেটিক টেস্ট করা যায়। সেটা মাছের ক্ষেত্রে আপনার পিএইচ টেস্ট করতে হয়, হ্যাঁ, আবার ধানের জমির ক্ষেত্রেও পিএইচ টেস্ট করতে হয়। এবং আমাদের যেমন ব্লাডেও পিএইচ আছে না? সব জায়গায় পিএইচ আছে। তো পিএইচ টেস্ট করার অনেকগুলো মেথড আছে, এর মধ্যে আরেকটা সহজ মেথড আছে। আপনার লিটমাস পেপার পাওয়া যায়, 100 টাকা নিবে। আপনার দারাজ থেকে যদি নেন 100 টাকা নিবে লিটমাস পেপার। ওই পেপারের গায়ে পিএইচের রঙের কালার অনুযায়ী আপনার মাত্রা দেওয়া আছে। কীরকম দেওয়া আছে? যে নিউট্রাল হলে দেখবে যে হলুদ রঙের, তারপর হলো হালকা যে নিউট্রাল থেকে যখন আপনার ক্ষারীয় হবে তখন এক রঙের। এরকম এই পেপারটা যদি নেন 100-120 টাকা নিবে। নেওয়ার পর আপনি যে ধানের জমি, এটা কিন্তু আপনার পিএইচ কিন্তু চেঞ্জ হয় জমির। পানি ঢুকালে পিএইচ চেঞ্জ হয়ে যাবে। যখন আবার আপনি হলো অর্গানিক পদার্থ দিবেন, গোবর দিবেন, তখন পিএইচ চেঞ্জ হবে। গোমূত্রের থেকে পিএইচ একরকম থাকে, এটা যদি পুরাতন হয় এর পিএইচ আবার চেঞ্জ হয়। হ্যাঁ, এটা কিন্তু আবহাওয়া ইয়ার সাথে চেঞ্জ হয়, সময়ের সাথে চেঞ্জ হয়। তো ওই পেপারটা আপনার যে পানিতে যে মাটিতে টেস্ট করবেন, ওই মাটিটা নেওয়ার পরে মাটিটার ধরেন যে দিবেন হালকা একদম, মানে পুরা ডাইলুট করা যাবে না, মানে হালকা মাখা মাখা করতে হবে। মাখা মাখা বুঝাইতে পারছি? যে পানি অর্ধেক অথবা মাটি অর্ধেক, জাস্ট হলো ওই ইয়াটা জাস্ট হলো
ডুবানো যায় পেপারটা, লিটমাস পেপার। ডুবাইলে আপনি যদি 10 থেকে 30 সেকেন্ডের মতো ডুবাই রাখেন, ডুবাই রাখার পর তারপর ধীরে উঠাইলেন, ওঠার পর একটু শুকায় নিলেন, শুকাইলে ওটা অ্যাবজর্ব করলেই ওটা নর্মালি হলুদ পেপার থাকে, লিটমাস পেপারটা, এই হলুদটা কালার চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হবে কীরকম? আপনার পিএইচের উপর যদি দেখা যায় যে 7-এর কাছাকাছি হয়, তাহলে হলুদের মতো কাছাকাছি হবে। হ্যাঁ, তাহলে আপনার পিএইচটাকে নিয়ে আসা খুব জরুরি। এবং এটা নিয়ে আসবে কি, ওই যে ধনসা বললাম না, মাটি শোধনে কাজ করবে ধনসা, আবার মাটিটাকে পিএইচটাকে কন্ট্রোল করবে ধনসা, এবং এই ধনসাটা কাজ করবে কি, ওই যে হার্ড প্যান যে আছে, হার্ড প্যানটাকে ভাঙবে ধনসা। ঠিক আছে, আরও অনেকগুলো বিষয় আছে, আমি ডিটেলস তাহলে এই করতে হবে এটা। আচ্ছা, তাহলে জমি আমরা যখন তৈরি করলাম, এখন জমি ধনসা থাকলো, ধনসা কাটে আমরা চাষ করে দিলাম, ধনসা মিক্সড হয়ে গেল না। ধনসার মূলত শিকড়ের মধ্যে গিড হয়, হ্যাঁ, একটা ব্যাকটেরিয়া ওখানে ইয়া করে, ওই যে সিম্বায়োটিকের মতো ব্যাকটেরিয়া ওখানে থাকে, থাকার পর সে বাতাস থেকে নাইট্রোজেন যোগ করে মাটিতে যুক্ত করে। এছাড়া ওর বডির মধ্যে হিউজ পরিমাণ হলো নিউট্রিয়েন্ট থাকে। যখন ওর নাইট্রোজেনটা অলরেডি মাটিতে যোগ করে দেয়, এর সাথে সাথে যখন বডিটা থাকে, বডিটা যখন তার পচারি শুরু হয়ে যায়, ধীরে ধীরে রিলিজ হয়, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তার মানে এই ধনসা এত গুণ, আমরা কিন্তু সব থেকে ভালো সার কিন্তু ধনসা। যখন আমরা চাষ দিব, ওই লাস্ট চাষ দিব, হ্যাঁ, লাস্ট চাষ যখন দিব, এই ধনসাটাকে দ্রুত পচানোর জন্য, এবং এই ধনসা ছাড়া যে এই যে খড়টার আরও 2-1টা থাকবে, এই দ্রুত পচানোর জন্য শতাংশে যদি 2 লিটার করে জীবামৃত আপনার পুরা জমিতে, হ্যাঁ, যখন লাস্ট চাষ দিবেন তখন লাস্ট চাষের আগে ওইটা মিশাই দিয়ে চাষ দিয়ে দিবেন। এতে কী হবে, জীবামৃতের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল যে প্রোটেক্ট করার মতো যে উপাদান থাকে, এবং বিভিন্ন ধরনের পোকা ধ্বংস করার জন্য যে উপাদান থাকে, এই জীবামৃতে থাকে। এটা যখন লাস্ট চাষে দিবেন, মাটির শোধনও হয়ে যাবে। এর সাথে যদি আপনারা জিপসাম দিতে পারেন তাও ভালো, না দিতে পারলে তাও সমস্যা নেই, কিন্তু এই যে জীবামৃত দিতে হবে। এর সাথে আরেকটা কাজ করবে জীবামৃত যখন দিবেন, এটা হলো এক ধরনের কি করবে, পচারির কাজ করবে, এটা বলে হলো ডিকম্পোজারের মতো কাজ করবে। এটা করবে ডিকম্পোজারের মতো কাজ, মানে আপনার ডিকম্পোজ করবে, পচাবে। ওই যে ধনসা কাজ দিচ্ছে না, দ্রুত পচানোর জন্য, বা খড় মুড় যা থাকবে, এই যখন এই 10 শতকে 2 লিটার করে দিবেন, দ্রুত পচা ফেলবে। ধনসা একদম সহজ জিনিস। আপনি যদি মনে করেন যে না আমি চাষ ছাড়াও লাগাবো, যে ধানের জমিতে যদি হালকা একবার সেচ দেন, সেচ দেওয়ার পরে ভেজা ভেজা থাকবে, সেই সময় যদি ছিটা দেন আর পাখি যদি না খায়, আপনার ধনসা উঠে যাবে, 4-5 দিনের মধ্যে উঠে যাবে। যদি এমনি ছিটা দেন এত ভালো, বালুর মধ্যে যদি ছিটা দেন এমনি ধনসা হবে, খুব ভালো। এর মধ্যে যেটা ধনসা গাছের একটা কাজ করতে হবে, আপনার বীজটা যখন নেবেন যার কাছ থেকে, যে পুরাতন বীজটা না, নতুন বীজটা, এবং যে বীজটা নেবেন জার্মিনেশন, পুরাতন বীজ দিলে জার্মিনেশনটা কম থাকবে। আমন ধান করলে আপনি বাকিটা আপনি ইরি ধানেও চলে আসতে পারবেন। আমন ধান সামনে আমাদের অনেকগুলো জাত থাকবে, আপনার জমি ভেদে কি কোনটা জাত করবেন সেটা জমির কন্ডিশন অনুযায়ী, এক একটা এলাকায় একটা ধান হয়, কোনটাতে হয় না, এটা ক্লাইমেট অনেক বিষয় থাকে। আমন ধানের প্রথম হলো আপনার হলো বীজ নেওয়া, হ্যাঁ, যেটায় যান, যে ফসলে যান, কোন বীজটা আপনি নিচ্ছেন, কোন বীজটা আপনার ফসল, বীজেই হলো অনেকটা আগায় যাবে। আমরা কৃষকরা অনেক সময় করি কি, একটা কোম্পানির যে বাজার থেকে নিলাম, বা একটা কোনো সিস্টেম ছাড়াই নেই, কিন্তু গুরুত্বটা দিতে হবে আপনি কী বীজটা দিচ্ছেন। এরপরে আসতে হবে আপনার বীজতলা। আমন ধানের ক্ষেত্রে বীজতলা এমনভাবে করতে হবে যে আপনার বীজতলা থেকেই আপনার প্রোডাকশন 30 ভাগ বেশি আসবে, হ্যাঁ। এবং বীজতলা গুরুত্বপূর্ণ। বীজতলা আমরা তৈরি করব কীভাবে? বীজতলার ক্ষেত্রে আমরা যে বীজতলা প্রথম যেটা সমস্যা হয়, সেই সমস্যাটা হচ্ছে যে আগাছা হয়। খেয়াল করবেন যে আগাছা হয় যে বীজতলাটাতে, হ্যাঁ, হয় না এরকম? তো ওইটাকে ঠিক করা, যে কোথায় আগাছা কম হয়, বা আগাছা হলে ওই যে বীজতলাটা করবেন, অনেক সময় দেখা যায় যে আমরা ধান লাগাই এক জায়গায়, বীজতলা করি আরেক জায়গায়, যে জায়গায় বীজতলা করবো সেটা অনেক সময় ফাঁকাই থেকে যায়। তো যদি বীজতলা ফাঁকা থেকে থাকে, তাহলে ওইটাকে একটু আগে, বীজতলা তৈরি করার একটু আগেই, 10-12 দিন আগেই আপনি যদি বীজতলা ওইখানে পানি ঢুকাই দিয়ে একটু চাষ দেন, বা কোদাল দিয়ে যেটা করেন, পানি ঢুকাই দিলে ওর মধ্যে আগাছা যেটা আছে সেটা উঠে যাবে। উঠে গেলে আপনার আগাছা, ওর মধ্যে 60 ভাগ আপনি আগাছা নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি কি বুঝাতে পারছি কথাটা? হ্যাঁ, মানে চাষটা দিবেন একটু আগেই। আপনি যদি 10-15 দিন সময় দেন, দিয়ে মানে পানি দিয়ে যদি 10-15 দিন সময় দেন, ওর মধ্যে যদি আগাছার বীজ থাকে, অটোমেটিক আপনার হবে। এভাবে আপনি প্রায় 60 থেকে 70 ভাগ আপনি হলো যে আগাছা কন্ট্রোল করবেন। মানে যখন আগাছাটা হয়ে গেল, তখন তারপর আরেকটা যদি চাষ দেন, আগাছা অটোমেটিক কন্ট্রোল হলো। গাছটাকে আপনি তো ওটা চাষ দিয়ে দিলেন, বা কোদাল দিয়ে চটে দিলেন, তাহলে তো আপনি তো গাছটা মারা গেল। যখনই পানি ঢুকাবেন, দেখেন যে ঘাস এই যে জমিতে আছে, জমি নর্মাল এখানে পানি ঢুকাই দেন, দেখবেন 2-1টা গাজাবে, ধান পড়ে আসে, ওটা গাজাবে। তো সেই সময়টা যদি আপনি দেন জমিকে, অটোমেটিক কিন্তু আপনার ঘাস যেটা, সেটাকে আপনার কিছুটা কন্ট্রোল করা যাবে।
আমনের মধ্যে দেখবেন আপনার, আমি জাতগুলো বললে বুঝে যাবেন। দেখবেন স্বর্ণা 5, হ্যাঁ গুটি স্বর্ণা, তারপর হলো চিনিগুড়া বা 34, হ্যাঁ তারপর বিভিন্ন ধরনের সুগন্ধি যে জাতগুলো আছে, তুলসীমালা, তারপর হলো দিনাজপুরের হলো সেদ্ধ কাটারি ভোগ, হ্যাঁ এগুলো হলো আমনের ধান। আমনটা হচ্ছে আপনার প্রকৃতির যে বর্ষা, তখন আপনার সেচ দিতে হয় না, বরেন্দ্র সেচ দিতে হয় না, তখন হলো প্রকৃতির বর্ষার উপর, পানির উপর ডিপেন্ড করে, বর্ষাটাকে কেন্দ্র করে করে। আমনটা বললে আপনি ওইটা কনসেপ্টটা ধরলে আপনি ইরিটাতে যেতে পারেন, বা ইরিটা আমি পরে 5-7 মিনিট বলবো এখন। হ্যাঁ আমি আমনটা শেষ করার পর তারপর ইরিতে যাবো এখন। আচ্ছা, আমনের তাহলে আমরা প্রথম কি যে বীজ কোন বীজটা নেব, বীজ সিলেকশন করা। হ্যাঁ বীজ সিলেকশন করার পর আপনি ভালো বীজ সর্বোচ্চ আপনি আপনার চেষ্টা জানাশোনার মধ্যে যে বীজটা লাগাবেন, যদি গুটি স্বর্ণা লাগান বা স্বর্ণা 5 লাগান, ভালো বীজটা নেওয়া, যেটা ভালো কৃষক আছে যার আগে ভালো ফলন হয়েছে। এটা বললে অনেক কিছু, যে বীজের গায়ে ধরেন যে লক্ষ্মীর গু একটা দেখবেন যে আপনার ছত্রাকনাশক হয়, এটা ধানের দেখা যায়। তো এইটা যদি ওই বীজের গাছ থেকে যদি নেয়, তাহলে দেখবেন যে ওইটা আবার ওইখানে চলে আসবে। কিছু বীজবাহিত রোগ আছে, এই জন্য বীজটা ভালো নিতে হবে। যে বীজের ক্ষেত্রে নিজের বীজ নিজে নিলে ভালো, হ্যাঁ সেটা কিছু কৌশল আছে, মানে আপনি যদি জানলেন যে সুস্থ ভালো গাছ, তাহলে ওর বীজটাও ভালো হবে। আর যদি দেখেন যে অসুস্থ গাছ বা কিছু বীজবাহিত রোগ আসে, তাহলে ওই বীজে চলে আসে। তাহলে বীজটা ভালো নেওয়ার কথা। বীজটা যখন নিলেন, নেওয়ার পরে আপনার ধরেন যে 10 লিটার পানি, আপনার বীজের পরিমাণ অনুযায়ী আমি একটু খালি জাস্ট কমন একটা কথা বলে রাখি। 10 লিটার পানি আছে না, এই 10 লিটার পানির মধ্যে 1 কেজি আপনার হলো লবণ দিতে হবে। 1 কেজি কী দিতে হবে? লবণ। হ্যাঁ লবণ দিলেন, 1 কেজি লবণ দেওয়ার পর পানিটাকে নাড়া দিলেন, নিলে কী হবে, একদম শরবত হয়ে গেল। এর মধ্যে আপনি যে বীজটা রাখবেন, সেই আমন ধান হোক ইরি ধানের হোক, ওই বীজটাকে এর পানির মধ্যে চুবাই রাখলেন। হ্যাঁ চুবাই দিলে কি হবে, যে সুস্থ বীজ, যেটা ভারী বীজ, যেটা ভালো বীজ, সেটা নিজে এইভাবে পড়ে রাখবে। আর যেটা দেখবেন যে একটু ওয়েট কম, ওজন, হ্যাঁ অসুস্থ, সেটা উপরে ভাসবে। যেটা উপরে ভাসবে সেটা ফেলা দিবেন। হ্যাঁ দেওয়ার পরে তাহলে লবণ দিয়ে ট্রিটমেন্ট হয়ে গেল। এটা আপনার এই যে নিলেন না, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনি হলো 10-15 মিনিট রাখলেই হবে, ঠিক আছে। না 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 না, ভালো হবে এটা। 1 কেজি এই অনুপাতে দিবেন, ঠিক আছে। এটা ইরিতেও করবেন, আমনেও করবেন। এরপরে এই বীজটা ওঠার পরে আপনারা যে সিস্টেমে করেন, হ্যাঁ এটা অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে আমি কমন সিস্টেমটা বলি। যেমন হলো এই যে আপনার স্বর্ণা 5 গুটি স্বর্ণা, এটা কিন্তু আপনি নিজে করতে পারেন কীরকম, আপনি এই যে ন্যাচারালভাবে করবেন, হ্যাঁ যে এই যে সিস্টেমে ইউরিয়া ছাড়া, ওই বীজটা এমনি ভালো হবে। হওয়ার পর আপনি নর্মালি এটা একটা জমি, এই জমির চারদিকে 2 হাত করে ছাড়ি দিলেন, মাঝখানে যে জায়গাটা থাকলো না, এই জায়গাটার মধ্যে আপনি সুস্থ গাছ দেখবেন যে কোন গাছটা ভালো, যে গাছটার পাতা বেশি বড়, চওড়া, লম্বা, খাড়া, হ্যাঁ এবং যেটা শীষগুলো বড়, শীষের মধ্যে দানার সংখ্যা বেশি, এরকম সিলেক্ট করলেন। আপনার দরকার 5 কেজি বীজ, তা আপনার এরকম জমি আছে না, যেটা সিলেক্ট করলেন, পাকার 15 দিন আগে আপনি হলো লাল সুতা অথবা যে সুতাটা দিয়ে দেখা যায়, সাদা সুতা দিয়ে আপনি এই গাছগুলোকে আলাদা করে ফেললেন। আপনার সিস্টেমে আপনি দড়ি দিয়ে বাঁধেন, বা আপনি জানলেন যে এই গাছগুলো আমার ভালো। যখন যেদিন কাটবে, আজকে কাটবেন, তার আগে কাটার আগে আপনি ওই যে ভালো ভালো গাছগুলো সেটাকে আপনি নিয়ে আসলেন। হ্যাঁ ওই নিয়ে আসার পর তারপর যেটা আপনি ফসলের জন্য সেটা নিলেন। ওই বীজটা নিয়ে আসার পর আপনি এই যে এরকম আছে না, একদম খাড়া রোদে না দিলে, খাড়া রোদে দিলে কিছু সমস্যা হয়, ডাইরেক্ট রোদে, এরকম হালকা রোদে দিয়ে শুকায় ফেলেন। হয়তো 2 দিন লাগলো বা 3 দিন লাগলো। শুকানোর পর যে এই যে খড় থাকে না, খড়ের মাথা শুধু শীষটা কাটে রাখবেন। কি রাখবেন? শীষটা কাটে সুন্দরভাবে আপনি হলো চটের বস্তা হোক অথবা হলো এয়ারটাইট কিছু হোক, সুন্দরভাবে রেখে দিলেন, হ্যাঁ যেন ইঁদুর টিঁদুর না খায়। এই বীজটা আপনার ভালো। যখন আপনি পরের সিজনে লাগাবেন, তখন শুধু ওই শীষ থেকে ধানগুলো ঝরায় নিয়ে তারপর লাগাবেন। কেন? কোনো কারণে যদি আপনার ধরেন যে ময়েশ্চারগত বা কোনো একটা ঝামেলা হয়, ওই শীষটাতে আঘাত করবে, হ্যাঁ তাহলে আপনার ধানটা রক্ষা পাবে, ঠিক আছে। এইভাবে এটা রাখার, এর পরের বছর আবার যখন রাখবেন, ধীরে ধীরে ডেভেলপ হবে। আপনারা খেয়াল করবেন সব ক্ষেত্রে, লম্বা বাবা মার সাথে যদি বিয়ে দেন, বাচ্চাটা লম্বা হবে। ওই বাচ্চাটাকে যদি আবার একটা লম্বা বাবা মার সাথে বিয়ে দেন, আবার বাচ্চাটা লম্বা হবে। কিন্তু একটা লম্বা বাবা একটা বেটে মার সাথে বিয়ে দেন, বাচ্চা ছোট হলো, আবার ওইটার সাথে যদি আবার ছোট দেন, ঠিক আছে। বীজের ক্ষেত্রেও ঠিক সেম, প্রকৃতি। হ্যাঁ আপনি যত দিবেন ভালো ভালো বীজ, যত ডেভেলপ হবে ধীরে ধীরে আপনার কাছে এমন বীজ হবে আপনি নিজে চিন্তা করতে পারবেন না। কিন্তু এটা কোম্পানি করবে না, কোম্পানি তো তাদের একটা কিছু প্রসেস আছে, ওই প্রসেস করে কন্টিনিউ করে। আর এখানে তো আপনি নিজে কোম্পানি, আপনার লাভ তো আপনার নিজের হাতে। এই জন্য আপনার তো বীজটা, আপনি তো কোম্পানি তো ওইভাবে লাল সুতা বাঁধবেন না, বাঁধবে? তাহলে পোষাবে তার?
এটা হলো সিস্টেম যে কোনো ক্ষেত্রে। বীজটাকে এভাবে করলাম, এরপরে আমরা কি করি, বীজটাকে ভিজা রাখেন না আপনারা পানিতে 24 ঘন্টা, এত মনে হয় না আপনার, এটা জাত ভেদে অনুযায়ী ওটা কোনো বিষয় না। আপনারা ওই যে পানিটাতে জাগ দিবেন, এই এই যে পানি ড্রামে বা কিছুতে জাগ দেন না, এই পানিটাতে বীজামৃত যেটা বলে, ওই বীজামৃতটা এই যে পানিটা থাকবে এর প্রায় 20% পানির মধ্যে দিয়ে দেবে। যদি পানি হয় ধরেন যে 20 লিটার, তার 2 লিটার হলো তাহলে হলো দিতে হবে। 100 লিটার হলে 20 লিটার, এটা ওই পানিটার সাথে মিক্স দিয়ে তারপর জাগ দিয়ে রাখা, মানে ভিজায় রাখা। ভিজায় রাখার পর আপনি যদি 12 ঘন্টা বা 24 ঘন্টা বা 16 ঘন্টা পর উঠা ফেললেন, উঠা ফেলার পর কি করলেন, বীজটা তো ধোয়া হয়ে গেল। তার আগে একটা ভুলে গেছি, এই যে বীজটা বাজার থেকে এখানে লবণ দিয়ে ট্রিটমেন্ট করবেন, তার আগে একটু রোদে দিয়ে নেওয়া। ওইটা যখন আপনার ডরমেন্সিতে থাকে, আধা ঘন্টা রোদে দেওয়ার পর বীজটাকে শুকায় নিলেন একটু, হ্যাঁ, আধা ঘন্টা শুকায় নিলে তারপরে হলো আপনি লবণ দিয়ে ট্রিটমেন্ট করেন না আপনারা এইভাবে, হ্যাঁ সেম। তারপরে কি এটা এই যে আমরা যে আচ্ছা, এরপরে এখান থেকে বীজটা আমি উঠায় নিলাম। বীজটা উঠায় নেওয়ার পর কী করব, বীজটা উঠায় নেওয়ার পর দেখবেন যে চটের বস্তা দিয়ে আমরা ঢেকে রাখি। চটের বস্তা দেয় না বীজটা, ওই চটের বস্তা যখন বীজটা ভিজে দিই, তার মধ্যে আমরা হলো ওই যে বীজামৃত যে বলে, বীজামৃত উপাদানটা দিয়ে একটু মেখে নিব, নিয়ে আমরা ওই চটের বস্তা ঢেকে নিব। ঠিক আছে, এই বীজামৃতের কাজটা হচ্ছে এখানে কয়েকটা উপাদান থাকে। একটা হলো গোমূত্র বা গোচুনা। এই গোচুনার মধ্যে এমন একটা উপাদান থাকে যে মাটিবাহিত যে রোগ থাকে, যে ছত্রাক, সেটাকে কন্ট্রোল করে, সেই উপাদানটা এখানে আছে। এবং এটা হলো রিসার্চের ফল, এটা কোথাও নাই। তার মধ্যে এর মধ্যে থাকে কি, গোবর থাকে, গোবর মধ্যে কিছু থাকে আপনার অণুজীব থাকে, কিছু হরমোন থাকে। সেটা কি করে, বীজটা যে অঙ্কুরিত হয় সেটাকে ত্বরান্বিত করে। হ্যাঁ, সাইটোকাইনিন বিভিন্ন ধরনের যে থাকে না, এই হরমোন থাকে, যেটা হলো বীজটাকে জার্মিনেশনের জন্য ত্বরান্বিত করে, মানে দ্রুত আনায়। যদি নর্মালি আপনার 100টা বীজের মধ্যে 90টা গাজাইতো, সেই জায়গায় দেখবেন যে 95টা গাজাবে, আরও বেশি গাজাবে যখনই বীজামৃত ইউজ করবেন। বুঝতে পারছি, অনেকগুলো গুণ আছে এর মধ্যে। বীজবাহিত যেগুলো কিছু কিছু ছত্রাক আছে, সেটাকে সে নষ্ট করে। এটাকে বলে শোধন। হ্যাঁ, তার মানে এই যে যখন দিলেন, তাহলে জাগও এখানেও দিলেন, আবার কি করলেন, ওই যেখানে জাগ দিবেন, এটা বিনা টাকায়, কোনো টাকা লাগবে না, জাগ দিয়ে রাখে দিলেন। তারপরে যখন রাখলেন 24 ঘন্টা যদি রাখেন, দেখবেন যে নর্মালি আপনার 48 ঘন্টা জাগ দিতেন, সেখানে যদি আরও একদিন কম জাগ রাখেন, আপনার বীজটা দেখবেন যে হালকা ফুটে যাবে, মানে তাড়াতাড়ি আসবে। বুঝতে পারছি, যখনই বীজামৃত ইউজ করবেন খুব দ্রুত তার জার্মিনেশন আসবে। ঠিক আছে, তাহলে আপনার যখনই জার্মিনেশন আসবে, বেশি জার্মিনেশন বড় করা যাবে না, হালকা যখন মুখটা হালকা যখন একদম আসবে, এর বেশি বড় করাই যাবে না, আসবে তখন আপনি যে বীজতলা তৈরি করবেন, এই বীজতলার মধ্যে ওইটা দিতে হবে। শতাংশে 2 থেকে 3 কেজি দিতে হবে, বেশি বীজ দিলে ঘন হবে, দেওয়া যাবে না। বোঝা গেছে? এখন বীজতলা তৈরি করব কি হবে। বীজতলা তৈরির ক্ষেত্রে আমরা যেটা বললাম যে একটা হলো যে আগাছার একটা বিষয়, আগাছাটাকে কন্ট্রোল করা। এবং আগাছাটা কন্ট্রোল করার জন্য একটা মেথড হলো যে প্রথমে চাষ দিয়ে তারপরে পানি ঢুকাই দিলেন, দেওয়ার পর 10 দিন ওয়েট করার পর আবার যখন আগাছা যেটা গাজাইলো 15 দিন, তখন আবার চাষ দিলেন। অথবা যেখানে আপনারা ধান রোপণ করেন সেই জায়গাটাতে তো আগাছা এমনিতে থাকে না, সেই জমিটা সিলেক্ট করা, ওই জমিতেও কিন্তু আগাছা কম থাকে। সাধারণত একটা জিনিস হলো 10 ভাগের 1 ভাগ। আপনি যদি 10 বিঘা জমি চাষ করেন, তাহলে 1 বিঘা জমিতে আপনার বীজতলা করতে হবে। অনেকে করে কি যে বেশি ঘন করে ফেলে যেন আগাছা না জন্মাইতে পারে। যখন ঘন করে ফেলবেন, ওর মধ্যে সূর্যের আলো বাতাস আসবে না, এতে হবে কি গাছটা আপনার চিকনা হবে, অস্বাস্থ্যবান হবে। যেটা হলো আমাদের বাচ্চা কাচ্চা যদি হয় দেখবেন যে অপুষ্ট, তাহলে ওর মেধাশক্তি কম হবে। ঠিক আছে, এই জন্য বীজতলাটা খুব গুরুত্বপূর্ণ। 10 ভাগের 1 ভাগ আপনার হলে কী করতে হবে, বীজতলাটা আপনার ওই জায়গাটা নিতে হবে। 10 বিঘা করলে 1 বিঘা আপনার বীজতলা করতে হবে। জায়গা বেশি লাগলেও একটু কষ্ট হলেও আপনার ফলন দিয়ে পোষায় দিবে। হ্যাঁ, শতাংশে 2 থেকে 3 কেজি, অথবা 10 ভাগের 10 বিঘা চাষ করলে 1 বিঘা বীজতলা করতে হবে। বীজতলার ক্ষেত্রে আমরা এমনভাবে বীজতলা যে জমিটা করব, ধরেন যে আমরা 10 শতক জমিতে বীজতলা তৈরি করব। এই যে 10 শতক জমি সুন্দরভাবে চাষ দিয়ে আগাছা সুন্দরভাবে করে সিস্টেম করে এই জমিটাকে এমনভাবে লেবেল করতে হবে যেন সমান থাকে। কোথাও একটু উঁচু, কোথাও নিচু থাকলে সমস্যা হবে কি, যদি পানি জমে থাকে, এই সূর্যের আলো ওই যে পানিটা এত গরম হবে, বীজতলা আপনার নষ্ট হবে বীজতলা। এই জন্য লেবেলিংটা সুন্দর করতে হবে। হ্যাঁ, বেডে তো যাবই। ঠিক আছে, লেবেলিংটা সুন্দর। এরপরে বীজতলাটাকে আপনাকে ছোট ছোট বেডে করতে হবে। আপনার যে চওড়া, ধরেন যে 3 ফিট, এই যে 3 ফিটের চওড়া বেড, তারপরে আবার কি করলেন 1.5 ফিট আপনি ফাঁকা রাখলেন নালি, আবার 3 ফিট, আবার 1.5 ফিট ফাঁকা রাখলেন, আবার 3 ফিট। ঠিক আছে, এবং এই বীজতলাটা চেষ্টা করবেন আপনার হলো উত্তর দক্ষিণ করা চেষ্টা করবেন যে বেডগুলো যেন উত্তর দক্ষিণ হয়। এই উত্তর দক্ষিণের উদ্দেশ্য হচ্ছে সূর্যের আলো এবং বাতাস। সূর্যের আলো এবং বাতাস, আমাদের সূর্য পূর্ব থেকে পশ্চিমে ওঠে না, এই উত্তর দক্ষিণে একদম স্টিল থাকে।
যখন স্টিল থাকবে তখন আপনার আমি আগেও ভুলে গেছি, আমরা যে ফসলের পিছনে আগে সারের দৌড়াই না, সারে যাওয়াই যাবে না। আমাদের একটা ফসলের বডিতে 70 মানে 70% উপরে পানি থাকে না? হ্যাঁ, তারপরে এর বডিটা তৈরি হইতে সূর্যের আলো লাগে, বাতাস লাগে। তো এই যে 70% পানি লাগে, মানে পানি কীভাবে, পানি ব্যবস্থাপনা কী দিচ্ছেন সেটা হলো মেইন। কিন্তু আমাদের গুরুত্বটা যায় কোথায়? ওই সারে কিন্তু মূল বিষয় না। এবং সারটা কখন লাগে, এটা একটা হলো একটা চেইন সিস্টেম, একটা মার্কেট সিস্টেম। ওরা এমনভাবে একটা মানুষের সিস্টেম আছে, আপনি জন্ম থেকে দেখতেছেন আপনি সার দেন এই সিস্টেম। তার মানে আপনি অলরেডি তার মধ্যেই ঢুকে গেছেন। আমার বাচ্চা যখন দেখতেছে যে এটাই সিস্টেম, হ্যাঁ, তার মানে এই সিস্টেম জানেই না। এই জন্য বলবে যে ফলন কম হবে, বেশি না, প্রথমবারেই বেশি। আপনি ফলন যদি আপনি আবাদ করতে পারেন প্রথমবারে হবে। আবাদের তো এটা এই বেসিক যেই বলুক। আচ্ছা, এরপরে কি করলেন? এই যে নালি, আমি বলছি না যে গাছের আপনার যে ঈশ্বরের যে ধর্ম, যে উঁচু জায়গা থাকবে গাছ আর নিচু জায়গা থাকবে পানি, ঠিক আছে? এই বেডটা হবে তাহলে কি উঁচু আর এইটুকু নিচু, এখানে যেন পানি জমে। আপনি যখন পানি দিবেন এই বেডে যেন পানি না জমে, মানে পানি যদি দেন বের করার জন্য নালে থাকবে। আমি কি বুঝাতে পারছি? যারা চাষ করে তারা অটোমেটিক বুঝছে। এবং কষ্ট হলো ভাই করতে হবে এইভাবে। কৃষকরা করে কি, ঢালা একটা 10 শতক হলে ওর মধ্যে করে ফেললো, করার পর বীজ ছিটাই দিল, ওর মধ্যে হাঁটে, চাইলে হলো গোবর ছিটাচ্ছে বা ছাই ছিটাচ্ছে, কিন্তু এটা করা যাবে না। যখনই আপনি ছোটো বিছন, আপনি বীজতলা, আপনি যখনই ভেজা মাটিতে আপনি ওটা হাঁটবেন, আপনি ওর মধ্যে যে শেকড়টা থাকে উপরেই, ওর শেকড়টা ক্ষতিগ্রস্ত হবে না? হ্যাঁ, একটা আপনার শিশুর গায়ে যদি আপনি পাড়া দেন 30 কেজি ওজনে, তাহলে শিশুটা কি থাকবে? ভালো, কান্না করতে পারে না কিন্তু হলো বলতে পারে। গাছেরও জীবন আছে, এই জীবনটাকে বুঝতে হবে যে, ঠিক আছে? তার মানে আপনার যখন এই যে নালি দিয়ে হাঁটবেন, নালি দিয়ে পানি ছাড়বেন, নালি দিয়ে যা কিছু করবেন নালি দিয়ে। আচ্ছা, এরপর এই যে জমিটা তৈরি করতে গেলে আপনার শতাংশে 5 কেজির মতো ঘন জীবামৃত যদি সঠিকভাবে করতে পারেন, সেই ঘন জীবামৃতটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, তারপর আমরা প্র্যাকটিক্যালি যদি আলোচনা করা যায়, এই ঘন জীবামৃতটা শতাংশে 5 কেজির মতো করে ব্যবহার করা। একটু বেশি ব্যবহার করলে কোনো সমস্যা নাই। আপনারা তো গোবর দেন যেভাবে, আমি তো তার থেকে অনেক কম করলাম, দেন না আপনার গোবর। এই জীবামৃত, ঘন জীবামৃত ব্যবহার করা, এর সাথে সাথে একটু কাজ করতে হবে আপনার। এর মধ্যে যেহেতু অনেক আগাছা বা অনেক যে খড় কুটা থাকতে পারে, সেটাকে দ্রুত পচানোর জন্য এবং কিছু জীবন্ত জিনিস থাকে সেটাকে নষ্ট করার জন্য জীবামৃত যেটা আছে, জীবামৃত যেটা হলো তরল, এই তরলটাকে 2% লাস্ট যখন চাষটা দিবেন 2% এটার মধ্যে দেওয়া। আমি কি বুঝাতে পারছি দাদা? ওইটা বলবে তরলটা খুবই গুরুত্বপূর্ণ। এত শতাংশ 2 লিটার 2 লিটার দিবেন। আর হলো 5% 5 কেজি বা এরকম পরিমাণে 5-6 কেজি করে আপনার হলো ঘন জীবামৃতটা, এটা পরে দিবেন। ঘন জীবামৃতটা লাস্ট চাষের সময়, প্রথম চাষের সময় না, শেষ চাষের সময় দিলে তখন কি থাকবে? উপরে থাকবে জিনিসটা। দেওয়ার পরে আপনি বীজতলা কী করবেন? একদম ওই যে অনুপাতে বলছি যে 1 শতাংশে 2 থেকে 3 কেজি বীজতলা ফেলতে হবে। যদি লাইন করে ফেলতে পারেন তাহলে আরও ভালো। আমার বলে সূর্যের আলো এবং বাতাস যত ফাঁকা করবেন বীজতলা দেবেন মোটা হবে, একটা বীজতলা আপনার 5টার সমান হবে। আর যত ঘন করবেন দেখবেন যে বীজতলা হলে লিকলিকা হবে, ঠিক আছে? তার মানে বীজতলা যদি আপনি লাইন করে করতে পারেন খুবই ভালো। হ্যাঁ, আরও সিস্টেম আছে। যদি অনেকে শুকনা বীজতলা করেন, শুকনা বীজতলা যদি লাইন করে করতে পারেন আরও ভালো, একদম ফাঁকা ফাঁকা করে সুন্দর করে। হ্যাঁ, এরপরে যদি এরপরে দেখবেন যদি কোনো কারণে, হ্যাঁ, আপনি এটা করলেন, আপনার বীজতলা দেখবেন যে বর্ষার সময় যদি কোনো সমস্যা হয়, দেখবেন বীজতলা আপনি ফেলার পরে বৃষ্টি পড়লো, আপনার সবগুলো বীজ এক জায়গায় জড়ো হবে না? তাহলে আপনার এখানে একটা করতে পারেন, এটা করবেন, না করলে সমস্যা নাই। হ্যাঁ, আপনার ফলন কিন্তু ভালো আসবেই, কোনো সমস্যা নেই। এটা করলে আরও ভালো হবে, ভালো তো শেষ নাই। আপনারা যদি ভেজা বীজতলায় করেন, পানি যদি না জমে, হালকা যদি দেখবেন যে যখন বীজতলা করেন সবগুলো কিন্তু পানি দেখবেন যে থাকবে না, মাটিটা থাকবে হলো স্যাঁতস্যাঁতে, ঠিক আছে? বীজটা যখন উপরে ছিটাই দিবেন, হালকা খড়, এই যে যেটা পচা খড় আছেন আপনাদের, যেটা গরু খাওয়ার পর ফেলা দেন, ওই খড়টা উপর দিয়ে হালকা ছিটাই দিবেন, মানে হালকা মালচিংয়ের মতো বসা দিবেন। যখনই বীজতলাটা আপনার হলো ওই একটু মাটিটা ধরে নিবে, 2-3 দিন পর ওইটা উপর দিয়ে উঠায় দিবেন। এতে হবে কি, বৃষ্টির পানি যদি পড়ে তাহলে ওই খড়টা আপনাকে ওই বীজটাকে রক্ষা করবে, নইলে একসাথে জল হবে। না, খড় থেকে আসে না, ইয়াতে যেটা মারাই করে না অটোমেটিক ওই খড়ের আর থাকে না, ওটা এমনি বুঝতে পারবে। হ্যাঁ, হালকা করে, কিন্তু এটা কিন্তু ওঠায় নিতে হবে। 2-3 দিন পর যখন দেখবেন মাটি ধরে ফেলবে বীজটা তো যখন আপনি তো দিচ্ছেন হালকা হয়েছে, হালকা সাদা হয়েছে, তখন ফেলা দিচ্ছেন। এরপরে 3 দিন পর দেখবেন যে মাটি ধরে নিবে, তখন আস্তে করে আবার ওঠা ফেলতে হবে। বৃষ্টি আবার ওটা এমনি ভালো, ওটা আবার শেকড়টা তাড়াতাড়ি নেয়, ওটা দিলে ওই সময় রোদটা পায় না, ও আপনার প্রত্যেকটা জার্মিনেশন হবে। অনেক সময় শুকনো বীজতলা করেন না মানুষ, শুকনো বীজতলা যদি করেন সুন্দর, ডাইরেক্ট যদি ফেলাই দিয়ে খড় দিয়ে দেন তাও হবে।